সবাইকে শুভ সময়। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে প্রতিদিনকার মতন আমি দস্তগীর জাহাঙ্গীর প্রেস এক্সপ্রেসের এই নিয়মিত আয়োজনে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ কোন পথে হাঁটছে, বাংলাদেশের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচন কতদূর, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া কি আসলেই এখন মুখোমুখি নাকি দুইটি বিষয় চলমান রয়েছে, এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের আলাপ। আজকে আমাদের সাথে সম্মানিত অতিথি যিনি রয়েছেন তিনি হলেন বীর মুক্তিযোদ্ধা সিনিয়র অ্যাডভোকেট ফজলুর রহমান। সিনিয়র অ্যাডভোকেট ফজলুর রহমান একজন আইনজীবী, আগেই বলেছি। তিনি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা, এবং একসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জ জেলার মুজিব বাহিনীর প্রধান ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের একাধারে সেক্রেটারি এবং সভাপতির দায়িত্ব পালন করেন। 1986 সালের তৃতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সম্মিলিত বিরোধী দলের হয়ে তৎকালীন কিশোরগঞ্জ 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 1971 সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী, যেটা ইতিমধ্যে বলেছি। 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে কিশোরগঞ্জ 3 আসন থেকে এবং 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচন করেন। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আপনাকে আমাদের এই আজকের আয়োজনে আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের শ্রোতা মণ্ডলীর পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে দাওয়াত করার জন্য, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং আপনার মাধ্যমে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি সারা দেশ এবং আমাদের যারা বিদেশে আছেন সমস্ত মানুষকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার আমাদের সকলের পক্ষ থেকে প্রথমেই শুরু করব আপনার বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে। আপনি যেভাবে বললাম, আমরা ইতিমধ্যে বলেছি এবং আমরা জানি যে আপনি কিশোরগঞ্জ জেলার মুজিব বাহিনীর প্রধান ছিলেন, আপনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, আপনি ছাত্রলীগের সভাপতি ছিলেন, আপনি বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল জাতীয়তাবাদী দলের আপনি দলের প্রধানের উপদেষ্টা হিসাবে কাজ করছেন। সার্বিক এই বিষয়গুলো আপনার কাছ থেকে শুনতে চাই। আপনার এই প্রশ্নের উত্তরে আবার জীবন কাহিনী বলতে আর ভালো লাগে না, তবু বলি, মানুষের জানা দরকার। আমার রাজনৈতিক বয়স হলো 61 বছর। এর কারণ হলো আমি 1964 সনে এসএসসি পাস করি। অগাস্ট মাসের 12 তারিখে আমি কিশোরগঞ্জ জেলার বিখ্যাত কলেজ গুরুদয়াল কলেজে ভর্তি হই। আমি একদিন মাইক শুনি যে কিশোরগঞ্জে শেখ মুজিবুর রহমান, বঙ্গ শার্দুল শেখ মুজিবুর রহমান আসিতেছে, ঘরোয়া মিটিং আইয়ুব খানের আমল, 1964 সনের 26শে সেপ্টেম্বর। আমি জন্মগতভাবে একজন আওয়ামী লীগের স্থানীয় নেতা মানে ছোট নেতা কর্মীর সন্তান। আমার বাবা 49 সন থেকে আওয়ামী লীগ করতেন। সেই সূত্রে আমি আওয়ামী লীগের ঘরের আওয়ামী লীগ। আমার বাড়িতে সবসময় হুসেন শহীদ সোহরাওয়ার্দী বেশি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদীয়মান নেতা হিসাবে প্রতিদিন আলাপ হতো।
সেই শেখ মুজিবুর রহমান কিশোরগঞ্জে আসতেছেন, আমি নিজেকে আর সংবরণ করতে পারি নাই। তখন আমি গেলাম কিশোরগঞ্জে, একটা সিনেমা হল আছে রংমহল, সেই সিনেমা হলে বঙ্গবন্ধুর গরুয়া মিটিং কে আইয়ুব খান তখনও প্রকাশ্যে কাউকে জনসভা করতে দিত না। সেই 64 সনের সেই মিটিংয়ে, বঙ্গবন্ধুর মিটিংয়ে হলের ভিতরে আমার ধারণা 1 থেকে 150 লোক হয়েছিল। পুলিশের অনেক বেশি কঠোরতা ছিল। তার মধ্যে আমি 3 জন মানুষকে এখন পর্যন্ত মনে করতে পারছি। একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একজন শাহ মুয়াজ্জেম হোসেন, আর একজন হলেন ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া। আরো ছিল কারা কারা আমার এখন আর আজকে আর মনে নাই। রফিক উদ্দিন ভুইয়া খুব অগ্নিঝরা বক্তৃতা করলেন, এটা কল্পনার বাইরে বক্তৃতা করতেন তিনি, অগ্নিঝরা বক্তৃতা। শাহ মুয়াজ্জেম হোসেনও সাংঘাতিক ভালো বক্তা ছিলেন। তারপরে বঙ্গবন্ধু উঠে, আমার এখনো মনে আছে, একটা সাদা শার্ট, হাওয়াই শার্ট এবং সাদা প্যান্ট পরা বঙ্গবন্ধু, তখনকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তৃতা করলেন। কি বুঝলাম আমি জানি না, তবে 2টা শব্দ আমার কানে আসলো, যে 2টা শব্দ আমি কোনোদিন ভুলিনি। একটা হলো বাংলা, আর একটা হলো বাঙালি। ওই 64 সনের 26শে সেপ্টেম্বর, যে ফজলুর রহমান আমি হাই স্কুলে প্রতিদিন সকালে গান গাইতাম, পাকসার জমিন সাতবাত কিসোয়ারে হাসিন সাতবাত, কোনো অর্থ বুঝতাম না। তো নিশানে আজমে আলিশান আর্দে পাকিস্তান। আর আমি মনে করতাম জিন্নাই হলো আসলে পাকিস্তানের নেতা এবং আমাদের জন্মদাতা। সেই শেখ মুজিবুর রহমানের কাছ থেকে প্রথম শুনলাম যে জিন্নারা ষড়যন্ত্র করেছিল ভাষার বিরুদ্ধে, আইয়ুব খানেরা স্বৈরাচার, এবং কিশোরগঞ্জের মুনায়েম খান হইল গভর্নর স্বৈরাচারের দোসর, এবং বাংলার বাঙালির মুক্তির জন্য শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ যুদ্ধ করতেছে। সেই দিন থেকে যে আমি ছাত্রলীগ হইলাম বা শেখ মুজিবের সমর্থক হইলাম, সেই 64 থেকে ধরে 96 সন পর্যন্ত আমি ফজলুর রহমান এই 32 বছর এক নাগারে, আমি এবাদতের পরেই যদি কিছু থাকে সেটা হলো আমি ছাত্রলীগ আওয়ামী লীগ করে গেছি, মুক্তিযুদ্ধ করছি। 66 সনে আমি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জের, 68-69 সনে ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি এবং 11 দফা আন্দোলনের কনভেনার কিশোরগঞ্জের। এরপরে 69 সনে আমি আইসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলাম পলিটিক্যাল সায়েন্সে। আমার রুমমেট হলেন তৎকালীন ছাত্রনেতা শাহজাহান সিরাজ, তখন ছাত্রলীগের, উনি সাংগঠনিক সম্পাদক, পরবর্তী সময়ে জেনারেল সেক্রেটারি। এই 116 নম্বর ইকবাল হল, আমার কপালে একটা চাঁদ আছে। কেন জানেন? 116 নম্বর ইকবাল হলের ছাত্র হওয়ার কারণে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেক কিছুই আমি দেখছি। এই হলে 7 দিন অন্তর অন্তর বা 5 দিন অন্তর অন্তর সিরাজুল আলম খানের মতো মহান নেতারা আসতেন, যিনি বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন আমাদেরকে। তার হাত ধরে আমি 69 সন থেকে 70 সন এই অনামিকার রক্ত কেটে ইকবাল হলের পুকুরের পাড়ের পোস্টার ঘাটে সুবে সাদেকের সময় আমি শপথ করেছিলাম যে আমি বিএলএফ এর সদস্য হইলাম এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাঙালি জাতির স্বাধীনতার জন্য আমি যুদ্ধ করব। আমি সেদিন থেকে বিএলএফ এর মুক্তিযোদ্ধা হইলাম, কারো ডাকে না, সিরাজুল আলম খান আমাকে এটা দেখালো। সেই ফজলুর রহমান আমি বিএলএফ এর সদস্য হইলাম, চলতে থাকলো। আমি দেখেছি কিভাবে বাংলার স্বাধীনতা সংগ্রামে সময় কি গান হবে, আমাদের মুক্তিযুদ্ধের পরে আমাদের জাতীয় সঙ্গীত হবে, আমি সেইটা দেখেছি একদম কাছে বসে। সিরাজুল আলম খান একজনকে ডাকলেন, বাংলাদেশের বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সবার সিনিয়র তখনকার সময়, তার নাম ছিল জাহিদুর রহিম। উনাকে ডাকে বলেন, জাহিদ ভাই ওই 2টা গান উনি শুনান্ত, একটা হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আর একটা হলো ডিএল রায়ের ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। এবং সিরাজুল আলম খান নিজে সিদ্ধান্ত নিলেন যে 2টা গানেই চমৎকার, কিন্তু যেহেতু রবি ঠাকুর হলো বিশ্ববিখ্যাত ব্যক্তি, নোবেল লরিয়েট, এবং আমাদের
বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, তার গানটাই জাতীয় সঙ্গীত হবে। আমি সত্যি করে আজকে বলছি, আমি অনেকদিন বলছি কথা, পতাকাটা যখন আঁকা হয় সব, আমরা তো ভিতরে রুমের ভিতরে যাইতে পারতাম না। সিরাজুল আলম খান আইলে আমার রুমেই ঘুমাইতো, কিন্তু আমি বাইরে দাঁড়ায় থাকতাম, অর্থাৎ আমি দরজার বাইরে দাঁড়ানো কর্মী। আমি কিন্তু সিরাজুল আলম খানের কোনো কলিগ টলিক না, আমি তার ডাকের মানুষ। এই ফজলু দিঘায় এক সময় ডাক দিলেই সারা রাত আনন্দে ঘুম হইছে না। দাদা আমারে ডাক দিছিল ফজলু দিঘায়। হ্যাঁ, সিরাজুল আলম খান মরার পরে আওয়ামী লীগ একটা শোক প্রস্তাব নেয় নাই, এটা তো আওয়ামী লীগের নীচতা, তাদের হীনমন্যতা। সিরাজুল আলম খান ছাড়া তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই জায়গাতে আসতো না। যা যেভাবে যে কোনো কথাই বলেন, বঙ্গবন্ধু এবং সিরাজুল আলম খান তাদের মধ্যে কি সম্পর্ক ছিল, সেই সম্পর্কটার আমি আলাপ নাই বা করলাম, আমি তো অতটা জানি না। সেইখানে বলে শিব, শিব মানে শিব নারায়ণ, শিব নারায়ণ দাস কুমিল্লার পতাকাটা তুই আঁকতে পারবে? পারবো লিডার, পারবো দাদা, পারবো। শিবনারায়ণ দাস কুমিল্লার পতাকাটা আঁকলো, লাল সবুজের পতাকা, মধ্যে একটা হলুদ ম্যাপ বাংলাদেশের। আমি সেই সাক্ষী। তারপরে সেই 70-এর নির্বাচন, সেইখানে বক্তৃতা, 162টা পার্লামেন্ট সিটের মধ্যে, এমএনআ সিটের মধ্যে পূর্ব পাকিস্তানের 160টা সিটে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ এবং নৌকা মার্কা জয়ী হইল। এর অর্থ হইল সারা পাকিস্তানের 300 সিটের মধ্যে আওয়ামী লীগ শুধু পূর্ব পাকিস্তানের পার্লামেন্টে জিততেই মেজরিটি হয়ে গেল। এহিয়া খান পাঞ্জাবিরা প্রমাদ গণল, ভুট্টুদের ষড়যন্ত্র শুরু হলো, বাঙালির সন্তানের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। সেই ক্ষমতা না দেওয়ার, গণতন্ত্রের রায় না মানার, এই যে শাহীর যে মনোবৃত্তি, সেই মনোবৃত্তি থেকেই শুরু হলো 1 মার্চ 1971 সনে পার্লামেন্টের অধিবেশন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিল। সেই 1 মার্চ 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে বটতলাতে মিটিং হলো, হাজার হাজার মানুষ, ছাত্র জনতার মিটিং, আর আসম আব্দুর রবের নেতৃত্বে পতাকা উত্তোলন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোতলার উপরে। তারপরে 3রা নভেম্বর পল্টন ময়দানে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে স্যালিউট দেওয়া হলো, জয় বাংলা বাহিনী, তাকে সর্বাধিনায়ক ঘোষণা করা হলো স্বাধীন বাংলাদেশের। বঙ্গবন্ধু বক্তৃতা করলেন, আমার কথা আমি 7ই মার্চ বলবো। সেই 7ই মার্চ বঙ্গবন্ধু প্রথম দ্বারাই বললেন, আমি সেই মিটিং এ ছিলাম, এগুলো ছিলাম না শুধু, যারা অর্গানাইজ করে হাজার হাজার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে গেছে, আমি তাদের একজন, 5 জনের একজন, পঞ্চ পাণ্ডবের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই নিয়ে গেলাম। আমরা গেলাম, বঙ্গবন্ধু বক্তৃতা শুরু করলেন, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনারা সবাই জানেন এবং বুঝেন। এই কথা বললে যদি আমি বলতে থাকি 19 মিনিটের বক্তৃতায়, একজন ব্যক্তি কি বলেছিলেন, হ্যাঁ, আমরা বাঙালিরা যখন এই ক্ষমতা দেওয়ার চেষ্টা করেছি, শুনছে এইসব বক্তৃতা শুনছেন তো? একদম মুখস্থ, একদম মুখস্থ। 54 সনে নির্বাচনে জয়ী হয়েও আমরা ক্ষমতায় বসতে পারি নাই। হ্যাঁ, জি, সেই চক্রান্ত 70 এই তো বলা শুরু হইলো। তারপরে নির্দেশ শুরু হইলো, গেরিলা যুদ্ধের নির্দেশ। কি কি শুরু হলো? প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, তোমাদের যা কিছু আছে, জি, তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আমি যদি হুকুম দেবার নাও পারি, আমি যদি তোমরা ভাতে মারবে, পানিতে মারবে, সমস্ত কিছু গেরিলা যুদ্ধের নির্দেশ। আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা সব বন্ধ করে দেবো, আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, তোমরা আমাদের ভাই, তোমরা বেড়াকে থাকো, কেউ তোমাদেরকে কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের উপরে গুলি চালাবার চেষ্টা করো না। প্রত্যেকটা বক্তৃতার প্রতিটি কথা আমার মুখস্থ আছে। এবং শেষ পর্যন্ত বললেন কি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই যে 17 থেকে 18 মিনিটের বক্তৃতা, সেই গগন বিদারী স্লোগানের মধ্য দিয়ে আকাশচুম্বী যে বক্তৃতার যে ভাষা এবং কণ্ঠ, তার মধ্য দিয়ে মানুষ বুঝলো যে আমরা স্বাধীনতার উষালগ্নে পৌঁছে গেছি, সূর্য আমাদের খুব কাছে, আমরা সুবে সাদেকের সময়ে দাঁড়িয়ে আছি। সেই বঙ্গবন্ধুর নেতৃত্বে 25শে মার্চ
ইহিয়া খান আসলো, আলাপের বাহানা করলো, বহুত ঘটনা হলো, এগুলো আজকে আর বলতে চাই না। যে যা বলে সমস্ত কথার উত্তর দেবার মতো আমার আল্লাহর রহমতে আল্লাহ আমাকে যোগ্যতা দিচ্ছেন কথা বলতে পারি। বঙ্গবন্ধু একটি দাড়ি, ক্ষমা, সেমিকোলন যদি ইহিয়া খানের সাথে আপোষ করত, শুধু 6 দফার একটা দফা যদি বঙ্গবন্ধু ছেড়ে দিত, যে ঠিক আছে আমারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানান, 5টা দফা দেন, আর ওই যে দফা ডুয়েল কারেন্সি, 2 ধরনের নোট থাকবে, পূর্ব পাকিস্তানে একরকম আর পশ্চিম পাকিস্তানে একরকম, আমার টাকার আমার হিসাব, আপনার টাকার আপনার হিসাব, খালি এই দফাটা বঙ্গবন্ধু ছেড়ে দিলে পরে কিন্তু ইহিয়া খান খুশি হয়ে তাকে বাংলার পাকিস্তানের প্রধানমন্ত্রী বানাইতো। কিন্তু উনি যে ওই যে 3রা জানুয়ারি 1971 সনে লাখ লাখ মানুষের সামনে রেস কোর্সে শপথ করেছিলেন, 6 দফার দাড়ি, ক্ষমা, সেমিকোলন বাদ দিয়ে যদি আমরা কোনো আপোষ করি আপনারা আমাদেরকে জ্যান্ত কবর দেবেন, মানুষের সাথে উনি কথার কোনো পরিবর্তন করেন নাই, শপথের জীবনেও করেন, আমৃত্যু করেন। হ্যাঁ, যে কারণে যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধ সত্য কথা বলতেই হবে, 26 তারিখ চলে গেল। আমি বারবার বলেছি 26 তারিখ সকালবেলা বঙ্গবন্ধুর নামে আমি ইটনার ওয়্যারলেস সেন্টারে অপারেটরের মাধ্যমে একটা স্বাধীনতার ঘোষণা পাইলাম। 26 তারিখ সকাল 8টা থেকে 8:30টার মধ্যে। আবার 27 তারিখে আবার একটা ঘোষণা শুনলাম, একজন মেজর জিয়া do hereby declare the independence of Bangladesh on behalf of our great beloved leader বঙ্গবন্ধু শেখ মুজিব, ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিব। প্রথমে নিজের নামে, পরে বঙ্গবন্ধুর নামে বলছে। সেই যে ঘোষণা দিল, যুদ্ধ হইল, এমএজি উসমানী হইলেন প্রধান সেনাপতি, সেইটাও এমএজি উসমানী যে প্রধান সেনাপতি হইলেন, সেক্টর হইল, সেটাও কিন্তু 10ই এপ্রিল যে মুজিবনগর সরকার গঠিত হইল, সেই মুজিবনগর সরকারের প্রেসিডেন্ট হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। তারাই 17 এপ্রিল মুজিবনগরের আম্র কাননে শপথ গ্রহণ করলো। সেই শপথ অনুষ্ঠানে পরিচয় করা দিল এই যে আমাদের প্রধান সেনাপতি, তার নাম জনাব এমএজি উসমানী। সেই এমএজি উসমানীর নেতৃত্বে, প্রধান সেনাপতির নেতৃত্বে বাংলাদেশকে 11টা সেক্টরে বিভক্ত করা হলো। প্রথমে 1 নম্বর সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, পরে 1 নম্বর সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম, 2 নম্বর সেক্টর কমান্ডার ছিল খালেদ মুশাররফ, মেলাগড়, আগরতলা। আমার কাছ থেকে কি নিবেন আপনি? এবং তার অনুপস্থিতিতে আহত হইলেন, তার অনুপস্থিতি হইল এই আমাদের ওই যে মেজর হায়দার, 3 নম্বর সেক্টর কমান্ডার শফিউল্লাহ, 4 নম্বর সেক্টর কমান্ডার সিআর দত্ত, 5 নম্বর সেক্টর কমান্ডার মীর শৌকত আলী, 6 নম্বর সেক্টর কমান্ডার এম কে বাশার, এইভাবে 7 নম্বর সেক্টর কমান্ডার নুরুজ্জামান, 8 নম্বর সেক্টর কমান্ডার এম এ মঞ্জুর, 9 নম্বর সেক্টর কমান্ডার জলিল, মেজর জলিল, 11 নম্বর সেক্টর কমান্ডার কর্নেল তাহের। যুদ্ধ শুরু হলো, সেই যুদ্ধ করলাম, সেই যুদ্ধে স্বাধীনতা আনলাম বাংলার। কথাটা খুব ক্লিয়ার। এর মধ্যে আর হ্যাঁ, ভারত আমাদেরকে সাহায্য করলো, লাভে লুবে কি করলো না করলো জানি না, আন্তর্জাতিক রাজনীতির লাভ লোভ থাকাটাই স্বাভাবিক। ভারত তো আর সন্ন্যাসীদের কোনো দেশ না, ভারত তো একটা রাজনৈতিক দেশ। সেই দেশ তার প্রয়োজনে আমাকে সাহায্য করছে, আমার প্রয়োজনে আমি তার সাহায্য নিছি। আমি যখন দোকানে গিয়া আধা কেজি রসগোল্লা খাইতে চাই, দোকানি আমার কাছে আনন্দে বিক্রি করে, আর আমি আনন্দে পেট ভরে খাই, সেও আমার কাছ থেকে 2 টাকা লাভ করে, আমারও পেট ভরে। কাজেটা আছে, পরস্পরের লাভের জন্য পরস্পরকে আমরা সাহায্য সহযোগিতা করেছি। সেই দেশ বাংলাদেশ সৃষ্টি হলো, তখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 16ই ডিসেম্বর দেশে আসে নাই। 16ই ডিসেম্বরে পাক বাহিনী 9 মাসের যুদ্ধের পরে রেসকোর্স ময়দানে একদম মানুষের পায়ের তলে বসে যৌথ বাহিনী, অনেক কি বলবো, স্বাধীনতা বিরোধীরা বলে না না এটা তো ইন্ডিয়ার কাছে স্যার, নো, লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা যৌথ বাহিনীর ইস্টার্ন কমান্ডারের চিফ ছিল, নট ইন্ডিয়ান ইস্টার্ন কমান্ডার, যৌথ বাহিনীর সারেন্ডার কাছে স্যার। এই এখনো পড়তেছিলাম একটা বই, সেখানে আমাদের যে যৌথ বাহিনীর কমান্ডার ছিল একে খন্দকার সেখানে উপস্থিত ছিলেন উনি, ছবিতে আমরা দেখতে পাই। হ্যাঁ,
বললো এম এ জি উসমানই তো উপস্থিত ছিল না। আরে এম এ জি উসমান তো আমার প্রধান সেনাপতি, যদি ইন্ডিয়ার প্রধান সেনাপতি এখানে আসতো তাহলে আমাদের প্রধান সেনাপতি সেখানে যেত। একদম 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 সারেন্ডার করলো, বাংলার পূর্বাকাশে বিজয়ের সূর্য উঠে গেল। কিন্তু বঙ্গবন্ধু তখনও আসে নাই। বঙ্গবন্ধু আসলেন 10ই জানুয়ারি, সেগুলো অনেক কথা। সেই 10ই জানুয়ারিতে বঙ্গবন্ধু আসলেন, দেশ শুরু হলো। সেই দেশ খুব ভালোভাবে চলছে, চলে নাই, সেগুলো অনেক প্রশ্ন আছে। আমি বলি, আপনারা হয়তো আমার সঙ্গে একমত নাও হইতে পারেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ আমার সাথে দ্বিমত করতে পারেন। আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারের ছাত্র ছিলাম মুক্তিযুদ্ধের সময়। পলিটিক্যাল সায়েন্সে 1971 সনে আমি ফাইনাল ইয়ারের ছাত্র, কাজে আমি খুব কম বুঝি না। ছাত্রলীগের ডিস্ট্রিক্টের সেক্রেটারি ছিলাম, 11 দফা আন্দোলনের কনভেনার ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলাম, আন্দোলন সংগ্রাম মুক্তিযুদ্ধ মুজিব বাহিনীর কমান্ডার কইয়া আইসা আমি যখন দেখলাম ট্রেনটা বড় সুখের হয় নাই, ট্রেনটা উঠলো ভুল লাইনে, আমার কাছে মনে হলো আরো কিছুদিন ধীরে কিন্তু সঠিক লাইনে উঠলে ভালো হতো, অনেকেই বলল। সেই তারই পরিণতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটা গ্যাপ ছিল এই মুক্তিযুদ্ধের মধ্যে। যারা বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা আজকে ফেসিস্ট বলে, আমি খালি হাসি। ইতিহাস একদিন প্রমাণ করবে এই লোকটা যদি ফেসিস্ট হইতো তাহলে তো ওই সামরিক বাহিনীর ঘেরোয়ার মধ্যে থাকতো কোন জায়গাতে, যেখানে তার কেশাগ্র স্পর্শ করার কোনো সাহস কোনো খুনির হতো না। কিন্তু বাঙালি জাতিকে বিশ্বাস করতে বলিয়া একটা সাধারণ প্রাইভেট বাড়িতে, যেখানে ঢিল মারলে পরে তার মাথার উপরে পড়বে, সেইখানে থাকতেন বাঙালিকে বিশ্বাস করে। এত যদি অপরাধ প্রবণ মানুষ হইতেন আর ফেসিস্ট হইতেন, তাইলে কি 32 নম্বরে এই বাড়িটাতে ঘুমাইতেন? যা হোক, সেই কথাগুলো আমি অকরব। ওনাকে হত্যা করা হলো, ওনার হত্যার পরে দেশ চলতে থাকলো আজকে 54 বছর। সেই 54 বছরে আমি যে স্বপ্ন দেখে যুদ্ধ করছিলাম, সেই স্বপ্নের বাংলাদেশ এখন পর্যন্ত আসে নাই। এখন তো বাংলাদেশের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। কারণ এখন একদল লোক 54 বছর পরে আইছে। 54 বছর আগে যারাই ক্ষমতায় আসুক, বিএনপি আসুক, জাতীয় পার্টি আসুক, আওয়ামী লীগ আসুক, জিয়াউর রহমান আসুক, এরশাদ আসুক, বেগম খালেদা জিয়া আসুক, হাসিনা আসুক, যে আসুক, 54 বছরের প্রত্যেকেই স্বাধীনতাকে স্বীকার করেই, মুক্তিযুদ্ধকে স্বীকার করেই দেশ পরিচালনা করছে ভুল শুদ্ধ মিলায়া। কিন্তু এখন এমন একটা অবস্থার মধ্যে আসছে, 5ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি এই দেশ আর বাংলাদেশ না। বাংলাদেশকে আর এখন স্বীকার করতে চায় না যারা দেশ চালাচ্ছে। প্রথম তো বলেই ফেলছিল 71-এ কোনো যুদ্ধ হয় নাই, 71-এ বাইরে বাইরে একটা গন্ডগোল হয়েছে, এটা বাদ দাও। আসল মুক্তিযুদ্ধ হয়েছে 47 আর 24-এ। কিন্তু আমাদের মতো হতবাগা ফজলুর রহমানরা যখন হাত তুল্লা কইছি, মরি নাই রে, এখনো জীবিত আছি রে রাজাকারের বাচ্চারা, মরি নাই। মুক্তিযুদ্ধ কিন্তু 71-এ হয়েছিল। আমার মায়ের ইজ্জত গেছিল, আমার বাবার সন্তান বর্ডারে পরে যুদ্ধ করে মারা গেছিল, সেই বাবার সন্তানকে কিন্তু বর্ডারে কবর দিয়ে এসেছি, মরি নাই এখনো। রক্তের সাগর সৃষ্টি ছিল পৃথিবীতে, এত কম সময়ে এত রক্ত কোন জাতি তার স্বাধীনতার জন্য দেয় নাই, বাঙালি জাতি 71 যা দিছে। কাজেই যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তারা ওই যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা পাক বাহিনীর সাথে হাত মিলায় করছিল, আমি বলি তারা আলবদর রাজাকার অথবা আলবদর রাজাকারের সন্তান। এই কথা বললে পরে আমার নামে হাজার হাজার গালি আসে, এত গালি আসে যেটা টলারেট করতে পারে না কোনো মানুষের, কিন্তু আমি টলারেট করি। আমাকে ডাকে মৌলবীরা ওয়াজ করে কয়, ফজু পাগলারে চিনেন? আমার নাম নাকি ফজু পাগলা। ইউটিউবে জামাত শিবিরের কর্মীরা বলে, ফজু পাগলারে চিনেন? আমি ফজু পাগলা। আমি তাদেরকে বলি, হয় আমি ফজু পাগলা। আমি কিসের পাগলা জানোস? আমি হইলাম মুক্তিযুদ্ধের পাগল, আমি হইলাম এই দেশের স্বাধীনতার পাগল, আমি হইলাম গণতন্ত্রের পাগল, আমি হইলাম মানুষের পেটের ভাত পরনের কাপড়ের জন্য পাগল, আমি হইলাম এদেশের ধর্ম নিরপেক্ষ শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্যতা, আমি সেই পাগল, আমি সেই পাগল। এবং সেই পাগল যতদিন বেঁচে থাকবো, আর যাই করি মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো আপোষ করবো না। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা বলে তাদের সঙ্গে কোনো আপোষ করবো না, যুদ্ধ চলতে থাকবে। অসংখ্য আপনাকে আমি আমাদের শ্রোতা মণ্ডলী ইতিমধ্যে বহু প্রশ্ন আপনার কাছে করছেন, কারণ তাদের মনের কথা
এত অল্প সময়ে এই মাত্র 20 মিনিটের মাঝে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এরকম প্রত্যক্ষদর্শীর বর্ণনায় আমাদের দুর্ভাগ্য যে আমরা গত 53 বা 54 বছর বাংলাদেশের বয়সে আপনাদের মতন বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এসে সরাসরি আমাদের নতুন প্রজন্মকে এই গল্পগুলো শোনাতে পারিনি। কিন্তু আমরা সবসময় বলি, বঙ্গবন্ধু যেটা বলে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে কখনই হাল ছাড়তে নয়, এবং আজকে আমাদের যে মৌলিক উদ্দেশ্য আপনার সাথে কথা বলা, আপনার কাছ থেকে শোনা, সেটা শুরু হয়ে গেল। ইতিমধ্যে আপনার কাছে অনেকেই অনেক প্রশ্ন করেছেন, আমি সেদিকে যাওয়ার আগে একজনের কথা, আমি প্রশ্নটা এখনই আপনার কাছ থেকে উত্তর চাবো না, সার্বিকভাবেই আপনাকে আবার ফ্লোর দিয়ে দিব। একজন আপনার সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আপনাকে জিজ্ঞেস করছেন 5ই অগস্টের পর থেকে আজ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের বিভিন্ন স্থানে অপমান ও অবমাননা করা হচ্ছে, তা নিয়ে আপনার অভিমত কি? যে আপনি তো ইতিমধ্যে অভিমত একটু জানিয়েছেন, তা আমি আরো কিছু প্রশ্ন অথবা আমরা যেতে জানতে চাই আপনার কাছ থেকে। সেটা হলো, প্রথমেই শুরু করব ডক্টর ইউনূস, যার আমি একজন সাংবাদিক হিসাবে আমি অনেক ঘাটাঘাটি পড়াশোনা করে খুঁজে পাইনি 71 সন থেকে আজ পর্যন্ত রাজনৈতিকভাবে বা অন্য কোনো ভাবে বাংলাদেশের জন্য এই ডক্টর ইউনূসের কোনো অবদান আমি খুঁজে পাইনি, যদিও উনি শান্তিতে নোবেল বিজয়ী, যেটা হয়তোবা অনেকেই মনে করেন যে এটা আমাদের গৌরবের বিষয়। কিন্তু গত পরশুদিন আল জাজিরাকে দেয়া বক্তব্যে তিনি যেটা বলেছেন, তিনি বলেছেন যে সংস্কার যদি কম হয় তাহলে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে, আর সংস্কার যদি বড় হয় তাহলে নাকি নির্বাচন করতে হবে জুন মাসের মধ্যে। ইতিমধ্যে 8 মাস চলে গেল, 9ম মাসে পড়ছে। সংস্কার সংস্কার সংস্কারের কথা যে বারবার বলা হচ্ছে, আসলে দৃশ্যমান কোন সংস্কার হয়েছে কিনা আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আরো কয়েকটা কথা বলতে চাই। নির্বাচন হচ্ছে না নির্বাচন হচ্ছে না, বিদেশি ঋণ আসছে না বিদেশি ঋণ আসে নাই, বিনিয়োগ আসছে আসে নাই, কালো আইন কি বাতিল হয়েছে না হয় নাই, আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে না হয় নাই, ডিজাস্টার হয়েছে, পুলিশ হত্যার বিচার কি হয়েছে হয় নাই, জেল ভেঙে পলানো অপরাধীদের ধরা হয়েছে ধরা হয় নাই, থানা জেল লুট করা অস্ত্র উদ্ধার হয়েছে হয় নাই। তাহলে আপনার কাছ থেকে আপনি আমাদের দেশকে স্বাধীন বাংলাদেশ রূপান্তর করার একজন সশস্ত্র এবং সশরীরের বীর মুক্তিযোদ্ধা, আপনার কাছে আমাদের সকলের কাছ থেকে যে এই ইলেকশনের যেহেতু কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ নেই, এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যদি কোনো মৌলিক দায়িত্ব আসলেই থেকে থাকে, সেটা হওয়া উচিত নির্বাচনের মাধ্যমে আপনাদের কাছে, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তা এই সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকা কি এই সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার প্রচেষ্টার ইঙ্গিত? প্লিজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্নগুলো আপনি একটার পর একটা করেছেন, আমার যতটুকু স্মরণ থাকবে আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর কথা হলো, ইউনূস সাহেব ইলেকশন দিবে, এটা আমাকে যদি বিশ্বাস করতে বলেন তাহলে আমি বলবো যে দিবে ইলেকশনটা। এক লোক একজন মানুষের কাছে টাকা পায়, তার এক প্রতিবেশীর কাছে টাকা দেয় না, প্রতিদিন তাগিদ করে, বিরক্ত হয়ে যে প্রতিবেশী ঋণগ্রস্ত, উনি আইসা বললেন একদিন, এই মেয়া তুমি প্রত্যেক দিন তাগিদ করো, টাকার কিন্তু ব্যবস্থা করে ফেলছি, তুমি কালকে সকালে আমার বাড়িতে আসবা। যে টাকা পাওনা আছে উনি তো খুব খুশি, টাকার নাকি ব্যবস্থা হয়ে গেছে, এত টাকা পাই আমি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে গেছে, যাওয়ার পরে বলছে, চাচা মিয়া আমি তো আসছি টাকার জন্য। বলছো টাকার কোনো চিন্তা করেন, টাকার সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। তো টাকা কিভাবে ব্যবস্থা, গিয়া দৌড়ায় গেছে ওই বাদগড়ে গেছে, আমাদের দেশে বাদগড় বলে, বড় ঘর আর কি, কতগুলা তেঁতুলের বিচি নিয়ে আসছে। তেঁতুলের বিচি নিয়ে আসছে, বলছে পরশুদিন বড় বাজার থেকে তেঁতুলের বিচি নিয়ে আসছি, কালকে কিছু তেঁতুলের বিচি আমি এইখানে পুঁতে রাখছি মাটির মধ্যে, এইখান থেকে তেঁতুল গাছ হবে, এই যে তোমার টাকা দিব, তেঁতুল গাছ থেকে যখন এই বড় গাছ হবে সেই গাছ বিক্রি করে তোমার টাকা দিব, এটা আমি শুরু করে দিছি তোমাকে টাকা দেওয়া। ইউনূস সাহেব ঠিক এই তেঁতুল গাছটা ঠিকই উনি রোপণ করছেন, এটা আমি অস্বীকার করব না। সেই তেঁতুল গাছে ফল ডিসেম্বরও ধরতে পারে,
26শে জুন মাসেও ধরতে পারে, নাও ধরতে পারে। এটা হলো আমার কাছে যে টাকা পায় ঋণগ্রস্ত হিসাবে, আমি যে তার কাছে টাকা পাই তাকে তাগিদ করে এখান থেকে বাঁচার জন্য, উনি কয়েকদিন নিঃশ্বাস নেওয়ার জন্য হয়তোবা এই কথাগুলো উনি বলছেন। আমি ইউনূস সাহেবকে অবিশ্বাস করতে চাই না, অবিশ্বাস করলে উনি ছোট হয়ে যাবেন। আমি অবিশ্বাস করতে চাই না, কিন্তু উনার আশেপাশে যারা আছে তাদের কথা যদি আমি ধরি, যাদের কথায় উনি চলেন, আমি উনাকে বলি বাংলাদেশের ইতিহাসের বৈরাম খা। সম্রাট আকবরকে যেমন বৈরাম খা ওই অকর্ত লালন পালন করে নেতাগিরি করাইছিল, কিন্তু আসলে আকবর হইতে পারে নাই। ইউনূস সাহেব হলো ইতিহাসের বৈরাম খা, কিন্তু খুব চালাক উনি। উনাকে দূরত বলবো না, এখন মানুষ বুঝবে উনি কখন কি বলে, কখন কি করে, মানুষ কিন্তু বুঝতে পারবে না। পারলে কি আর উনি এত কিছু হইতে পারতো না? উনি সবার চেয়ে জ্ঞানী বলেন, মহাজ্ঞানী বলেন, বুদ্ধিমান বলেন, চালাক বলেন, সবটাই উনি কেন কখন কি কথা বলে বুঝবার কোনো পথ নাই। কিন্তু তার আশেপাশের মানুষ যখন বলে আরে কিসের ইলেকশন, তার মূল সাপোর্টার কারা? ওই যে আপনি যেমন আমেরিকাতে তার 2-1 জন ইউটিউবার আছে, ফ্রান্সে প্যারিসে আছে, দূর থেকে যখন বলে কিসের ইলেকশন, কোন ইলেকশন এই দেশে হবে না, এটা হলো ছাত্র জনতার বিপ্লব হয়েছে, বিপ্লবের আবার ইলেকশন কি, এটা একটা বোঝা গেল। আবার উনি যে নতুন ছাত্রদেরকে বলছে তারাই তার কি, তাদের নিয়োগকর্তারা যখন বলে কিসের ইলেকশন, হাসিনার বিচার না হওয়া পর্যন্ত, ফাঁসি না হওয়া পর্যন্ত কোন ইলেকশন নাই। ওই যে নিয়োগকর্তারা কি মানুষে তাদেরকে অনেক কথা বলে, ওই যে এনসিপি ন্যাশনাল চিটার পার্টি বলে, কেউ ক্রিমিনাল পার্টি বলে, ন্যাশনাল ক্রিমিনাল বলে। আমি এটা বলতে চাই না, তবে আমি এটাকে বলি ন্যাশনাল চিলড্রেন পার্টি, এটা ভালো বলেছেন খুব। চিলড্রেন পার্টি, এই ছেলেপেলেদের পার্টি যখন বলে কিসের ইলেকশন, হাসিনার ফাঁসি না হইলে ইলেকশন যারা চাবে এরা হইলো বিশ্বাসঘাতক, ভারতের দালাল। নিয়োগকর্তায় যখন কর্মচারীরা অর্ডার করব কিসের ইলেকশন, কিন্তু অর্ডার দিতে পারবেন না। আর এর পিছনে একটা কালো শক্তি আছে, যে শক্তিটা রাতের আধারে হাঁটে 54 বছর যাবত। 1971 সনে পরাজিত হয়েছিল সেই শক্তিটি, যখন বাঙালি জাতির মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। 1000 বছরের স্বপ্ন নিয়ে যখন বাঙালি জাতি মনে করেছিল যে আমার যে বাঙালি মায়ের 1000 বছরের কান্না, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর কর রসুন বুনেছি। এই যে আমার মায়ের বোনের 1000 বছরের মুনাজাত, মুসলমান মায়েরা নামাজ পড়ে বলতো, হে খোদা আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দেবে। 1000 বছর ধরে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যা বেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করত, হে ভগবান আমাদেরকে এমন অমৃতের সন্তানরা যারা আমাদেরকে মুগ্ধস্যুদের হাত থেকে মুক্তি দিবে। সেই মায়ের বোনের অস্ত্র জল মুছিয়ে দেওয়ার জন্য যেদিন আমরা অস্ত্র ধরলাম বাঙালির ছেলেরা, দিনের পর দিন, মাসের পর মাস, আমার মতো ফজলুর রহমান মায়ের আদর, বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে যখন যুদ্ধে গেলাম, দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে অমানিসার অন্ধকারে বাংকার থেকে যখন যুদ্ধ করলাম, স্বপ্ন যখন দেখলাম দেশ স্বাধীন হবে, বাংলার পূর্ব আকাশে ঝলমল করে স্বাধীনতা রক্তিম সূর্য উঠবে, গণতন্ত্র হবে, মানুষের পেটের ভাত হবে, পরনের কাপড় হবে, স্বাস্থ্য হবে, চিকিৎসা হবে, শিক্ষা হবে, ধর্মনিরপেক্ষতার মাধ্যমে এই দেশে মানুষ মানুষ হবে, আমরা সারা পৃথিবীব্যাপী মাথা উঁচু করে বাঙালি জাতি দাঁড়াতে পারবো। তখন বাঙালির যে অধম সন্তানেরা, বাঙালির যে পাপী সন্তানেরা বাংলার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আল বদর আল শামস রাজাকার হিসাবে, সেই সন্তানেরা পরাজিত হয়েছিল। সেই পরাজয়ের গ্লানি 54 বছরে তারা ভুলতে পারে নাই। তাদেরই আজকের প্ররোচনায় আমি দেখতেছি, এই অন্ধকারের কালো শক্তির প্ররোচনায় নির্বাচন দীর্ঘায়িত হচ্ছে। বাংলাদেশ আজকে করিডোর দিতে বাধ্য হচ্ছে আরাকানকে। ওই আমার সেন্ট মার্টিন দ্বীপ
আজ থেকে 54 বছর আগে ভারতের পাকিস্তানের তখন আমেরিকার রাষ্ট্রদূত ছিল ফারল্যান্ড। সেই ফারল্যান্ডে সে 1970 সনের 23শে মার্চ তখনকার বাংলার সবচেয়ে বড় নেতা 169 সিট পেয়ে যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, সেই ফারল্যান্ড এসে শেখ মুজিবকে বলল, শেখ মুজিব আপনি স্বাধীনতা পাবেন, একটা কথা আপনি রাখেন, আমেরিকাকে আপনি সেন্ট মার্টিন দ্বীপটা একটু দিয়ে দিবেন স্টিমার বেরানোর জন্য। সেই বাংলার নেতা শেখ মুজিব কইছিল, আমার দেশের আমার মৃত্যু না হওয়া পর্যন্ত 1 ইঞ্চি মাটি আমি কাউকে ছেড়ে দেব না। এখন আমি জানি না সেন্ট মার্টিন দ্বীপ আমার আছে কিনা। আমি জানলাম আমার আরাকানে যাওয়ার জন্য আমার বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর দেওয়া হচ্ছে। আমি আরো অনেক কিছু জানি যে কথাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হবে এবং মানুষ জানতে পারবে বর্তমান সরকারকে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বাংলাদেশের কত স্বার্থকে তারা কোথায় বিক্রি করে। আমি তাই আজকে মিয়ানমারের সাথে যে করিডোর দেওয়ার সিদ্ধান্ত এই অনির্বাচিত অসাংবিধানিক সরকার যে গ্রহণ করলেন, আপনি যে কথাটা শুরু করলেন, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি কি নয়? আমি তো বললাম রে ভাই, আমি তো বললাম ছেলে ঘুমালো, আবার কানতে হবে আপনাকে, মা বাপ আপনার ভবিষ্যৎ প্রজন্মকে, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, আপনাকে আবার কানতে হবে। আমি তো বললাম কথাটা। আমি কত বলবো, একাকি এত কথা বলা যায়? কেউ কথা বলে না কেন? বাঙালি জাতির কেউ কথা বলে না কেন? কেন শেখ হাসিনা এমন একটা পরিবেশের সৃষ্টি করলো যে পরিবেশে লাখ লাখ কোটি কোটি আওয়ামী লীগাররা বুবার ভূমিকায় অবতীর্ণ হয়েছে? বুবা, এরা বুবা, এদের মুখ সেলাই করা, শুধু যান বাঁচানোর জন্য ভীত হয়ে ঘরে বসে থাকবে আর বাইরে পালায় যাবে। হলো কেন? আর কে কথা বলে না তো? আমার দল বিএনপি কিছু কথা বললে পরেই জামাত, স্বাধীনতা বিরোধী শক্তি তাদের উপরে ঝাঁপাইয়া পড়ে। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমাদের সেই চট্টগ্রামের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, রিজভী, শামসুদ্দিন দুদু, সবাই যখন কথা বলে ঝাঁপাইয়া পড়ে। তাদের তো একটা চিন্তারে, একটা বড় দলের চিন্তারে, তারা তো বিএনপির হয়ে কথা বলে। আর আমি বিএনপি করি কিন্তু কথা বলি মুক্তিযোদ্ধা হইয়া। কথাটা ডিফারেন্স আছে কিন্তু। কারণ আমি কেন মুক্তিযোদ্ধা হয়ে কথা বলি? আমি তো এতদিন সবসময় বিএনপির হয়েই কথা বলছি, মুক্তিযোদ্ধা হয়ে কথা বলি যখন জামাতে ইসলামের পত্রিকায় লেখা হয় যে 71 সনে যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল বাংলাদেশের জন্য, তারা আল্লাহর কাছে মাপ চাও। এটা মুক্তিযুদ্ধ ভুল ছিল। তখনই আমার মনে হয় রাজাকারের কাছে কি আমি হেরে যাব? আমার জীবন কি বৃথা চলে যাবে? আমার বাবার চোখের পানি কি বৃথা যাবে? আমার মায়ের ইজ্জত কি বৃথা চলে যাবে? আমার শিশুর কান্না কি বৃথা চলে যাবে? আমার ঘরে একজন আমার স্ত্রী আছে, তার আপন 2 ভাই মুক্তিযুদ্ধের শহীদ। আমার প্রতিদিন তাকে দেখলে পরেই শহীদের গুণ মনে। 2 ভাই, আপন 2টা ভাই শহীদ মুক্তিযুদ্ধে। আমার শাশুড়ি মৃত্যুর আগে আমার বাসায় আসতো, সারাদিন শুধু কাঁদতো, আমার 2টা ছেলে গেল কই, কেন ফিরে আসলো না? সব বৃথা চলে যাবে কেন? ওই আজকের ছেলেদের 3 মাসে 300 কোটি টাকা বানানোর জন্য, সুন্দর সুন্দর শার্ট পাঞ্জাবি পরার জন্য, সাইড পয়সার মুরাদ নাই 4 কোটি টাকার গাড়ি দৌড়ানোর জন্য আমার সবকিছু বিসর্জন দিতে হবে? যে ইউনূস সাহেব কোনোদিন মুক্তিযুদ্ধের নামে কথা বলে না, কোনোদিন মুক্তিযুদ্ধের আনঅফিসিয়ালি মুক্তিযুদ্ধের জন্য 54 বছরে একটি কথা বলে নাই, মুক্তিযুদ্ধের প্রতি যার কোনো ধরনের কমিটমেন্ট নাই, তারকে শুধু প্রধান উপদেষ্টা রাখার জন্য এবং তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। এবং এখানে অনেক আছে তার মন্ত্রিসভায় রাজাকারের ছেলে এবং মেয়ে এবং রাজাকার, তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আমি চুপ করে থাকবো, কোনো কথা বলবো না? এই দেশে অবশ্যই গণতন্ত্র আসতে হবে। আমি আপনাকে বলি, বুকটা কি বলবো, বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস। আমি কয়েকদিন আগে দেখা একটা লাইব্রেরি থেকে বই নিয়ে যাওয়া হয়েছে। কার বই নিয়ে যাওয়া হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের বই থাকতে পারবে না লাইব্রেরিতে, কাজী নজরুল ইসলামের বই থাকতে পারবে না। 2 লাখ টাকার বই ওই টাঙ্গাইলের দনবাড়ির একটা লাইব্রেরি থেকে নিয়ে যাওয়া হয়েছে। অকল্পনীয় ব্যাপার। এই অমানুষ, নরাদম, নরপশুর বাচ্চা এরা কারা? ওই একটা কথা তো বলে নাই। এখানে তো শিক্ষামন্ত্রী একজন আছে, কে শিক্ষামন্ত্রী, কোন গায়ের বাছুর আমি তাকেও চিনি না,
কিন্তু সে তো বললো না যে বই কারণ এসে তাদেরকে আগে লাইব্রেরি, যে রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়তে পারবে না, কাজী নজরুলের বই পড়তে, এগুলো তো করতো 1960, 61, 62 আইয়ুব খানের আমলে এইসব কাজ হয়েছে। আইয়ুব খানের আমলে এইসবগুলো ছিল ছিল। এখন আইয়ুব খানের বাচ্চা কারা যারা আইয়ুব খানের আইন করে? কি আইন করে আইয়ুব খানের আইন? দেখেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, মেম্বার হবে আগে, পরে মেম্বারের ভোটে চেয়ারম্যান। এই আইনটা করেছিল কে? বিডি মেম্বারের আইন। আইয়ুব খানের বুনিয়াদি গণতন্ত্রের কথা আমরা আমাদের মনে আছে। আইয়ুব খানের সন্তান, আইয়ুব খানকে এরা ফিরায় আনতে চায়। আমি আপনাকে বলি এরা কি করতেছে। ওই যে কয়েকদিন আগে, 3 দিন আগে চাঁপাইনবাবগঞ্জে একজন মুক্তিযোদ্ধাকে হুমকি দিছে। কেন? সে বললো 71-এর কথা। একজন রাজাকারের বাচ্চা হুমকি দিছে সরাসরি সভায় হুমকি দিয়েছে। ইয়েস। আপনি দেখেন, আরেকটা কথা আপনাকে বলি, যদিও আমি ওইটা নিয়ে রাজনীতি করে ওটা ধর্মের মধ্যেই রাখতেছিলাম। সেটা হলো গত 26 তারিখে এই দেশে একটা গাজা আমাদের ভাইদেরকে সাপোর্ট করার জন্য, সমর্থন করার জন্য, প্যালেস্টাইনের গাজা বিয়াতে সাপোর্ট করার জন্য গাজার নামে বাংলাদেশে একটি বাংলাদেশ গাজার আমার মুসলমান ভাইদেরকে সাপোর্ট করার জন্য বাংলাদেশের আহলে সুন্নাতুল জামাত, যাদেরকে সুফিবাদী লাইন, তরিকত ফেডারেশনের লাইন যাদেরকে বলা হয়, লাখ লাখ মানুষ। এবং এদের শক্তি এত বেশি বাংলাদেশে কেন জানেন? এদের শক্তি এই কারণে বেশি যে এরাই হলো প্রকৃত সেই লাইন ধরে রেখেছে যারা ভারতবর্ষে প্রথম ইসলাম এনেছিল। সুফিবাদের মাধ্যমে এসেছে ইসলাম, ওয়াহাবিজমের মাধ্যমে ইসলাম আসে নাই। সেই সুফিবাদ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি থেকে ধরে, খাজা নিজামুদ্দিন আউলিয়া থেকে, বখতিয়ার খাকি থেকে ধরে, শাহ সুলতান, সেই নেত্রকোনার, সেই সিলেটের হযরত শাহজালাল, শাহপরান, খরমপুরের সেই গেসুদারাজ, সেই বাইজিদ বুস্তামি চট্টগ্রাম, এইরকম সারা বাংলাদেশ, এই যে সেলিম চিশতি, হযরত ওলিয়া উলিয়া, গাউস কুতুব, দরবেশেরাই তো প্রথম এই দেশে আসছে। আইসা হিন্দুদেরকে মুসলমান বানাইছে, বলছে আমরা সবাই এক, শুনো হে মানুষ ভাই, সবার উপরে নাই। তাদের কথা শুনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা এই দেশে মুসলমান হয়েছে। সেই সুফিবাদী লাইনের লোকজন এক একজন পীরের দরগা পুড়ে দিতেছে, মাজার পুড়ে দিতেছে, বলতেছে শাহজালালের মাজার যারা পুড়ে দিবা তাদেরকে কোটি কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এই যে অবস্থা শুরু হয়েছে, তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না, সরকার তো না। ওই আমি প্রতিবাদ করছি কেন জানেন? আমি মনে করি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা হলো বেসিক জিনিস মুসলমানদের, ইসলামে। অন্য যে যে চিন্তা করে, কেউ পীরের মুরিদ হবে, কেউ তবলিগ জামাতে যাবে, কেউ বনে জঙ্গলে যাবে আল্লাহকে পাওয়ার জন্য, যাক না। কিন্তু এই যে বাংলাদেশ শুরু হয়েছে, ওদেরকে একবারে পাহারা দিয়া, সোহরাওয়ার্দী উদ্যানে জামাতকে পাহারা দিয়া, হেফাজতকে পাহারা দিয়া মিছিল করাইছে। কিন্তু এদের চেয়ে 10 গুণ হইলো এরা আহলে সুন্নাতুল জামাত। আমি বললাম 10 গুণ, কিন্তু তাদেরকে তো জায়গা দেয়নি, তাদেরকে তো জায়গাই দেয়নি। কি বলছে শুনবেন? আরে এদের পিছনে তো আওয়ামী লীগ আছে, ফ্যাসিস্টরা আছে। আরে সর্বনাশ, আওয়ামী লীগের এত ক্ষমতা, এত বাধার পর 10 লাখ লোক ঢাকা শহরে আছে, তাহলে বোঝা গেল আওয়ামী লীগের অনেক বড় ক্ষমতা। আমি এই মুহূর্তে সুযোগটা নিতে চাই। আপনি খুব আমার যে অনেকগুলো প্রশ্ন যেসবগুলো আমাদেরকে আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি অনেকগুলো বলে, কারণ আপনার কথা আমি বন্ধ করতে চাচ্ছিলাম না, এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছিলাম। তারপরেও আরো কিছু জুলাই আগস্টের আন্দোলনের পর আপনি কিন্তু কথাগুলো বলেছেন, কিন্তু আমার এই কথাগুলো আপনাকে জিজ্ঞেস করতেই হবে। জুলাই আগস্টের আন্দোলনের পর আমরা দেখেছি দেশের নাম পরিবর্তন, জাতীয় সঙ্গীত পরিবর্তন, মুক্তিযোদ্ধাদের উপর আঘাত। আমি স্পেশালি, যেহেতু আপনি একজন সেই 71 সনের একদম সমস্ত ইতিহাসের সাথে যুক্ত, সেই ইতিহাসের আঁতুর ঘর 32 নম্বর, সেই 32 নম্বরকে যখন ভেঙে দেওয়া হয়, গুড়িয়ে দেওয়া হয়, এবং সেখানে বাংলাদেশে একটা সেনাবাহিনী রয়েছে, এবং তখন বাংলাদেশে একটা সরকারও রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে, বিডিআর রয়েছে, সেই 32 নম্বর গুড়িয়ে দেওয়ার পর আপনার মনের অবস্থা একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন মুজিব বাহিনীর একজন প্রধান হিসাবে,
বর্তমানে নয়, আপনি সর্বকালের বাংলাদেশের এখন যারা জীবিত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের মধ্যে মাঝে অন্যতম একজন। আপনার মনের এই অবস্থাটা, এই 32 নম্বর ভাঙ্গা, বঙ্গবন্ধুর সমস্ত চিহ্ন মুছে দেওয়া, 71-এর সমন্বয় চিহ্ন মুছে দেওয়া এবং নির্বাচনের নামে প্রহসন যেটা হচ্ছে না। আমি আবারই ফিরে যাচ্ছি, সবার একটি প্রশ্ন যে আপনার মনে, আপনি যদি এটা তুলে ধরেন 32 নম্বর ভাঙ্গার বিষয়টা, যেটা ডক্টর ইউনূসের সরকার সাপোর্ট করেছে বলেই আমরা রিপোর্টে পাই, আপনার কাছ থেকে এই বিষয়ে সত্যি জানতে চাই। সঙ্গে আমার কোনো দ্বিমত নাই। বঙ্গবন্ধুর বাড়ি বুলডুজার দিয়ে ঘুরায় দেওয়া, পুরায় দেওয়া, এটা ঠিক কাজ হয়েছে। আপনি তো অনর্থক আমাকে প্রশ্ন, আমি এটা কিন্তু ঠিক মনে করি। আমি কিন্তু এটা উত্তর একটা দিছি বহু আগে, বলো। পুরা পরে পরে দিছি যে তার বাড়ি পুরায় দেওয়া উচিত। লোকটা খুব খারাপ আছিল। এই লোকটাই বাংলার সব খারাপ কাম করছে। 6 দফা দিছে, দিয়া কইছে ওরা পাঞ্জাবি আমরা বাঙালি, হ্যাঁ, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, পাঞ্জাব না বাংলা, বাংলা। এটা শিখাইছে যে আমার সোনার বাংলাকে শোষণ করছে পাকিস্তানিরা, শোষণ করতেছে। আমরা এই শোষণের অবসান চাই, আমার সোনার বাংলা চাই। স্লোগান শিখাইছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। স্লোগান শিখাইছে তোমার আমার ঠিকানা পদ্মা। এই লোকটা তো অনেক খারাপ। তা নাহলে পাঞ্জাবিদের এখানে আইয়ুব খান আমলে বা এর আগের থেকে আদমজির পাটকল ছিল, বাওয়ানির পাটকল ছিল, মিল ছিল, ইস্পাহানির ছিল। আমরা তাদের কর্মচারী হইতাম এবং তাদের বাড়িতে আমরা কাম কাজ করে খাইতাম। আদমজির নাতির গাড়ি রাস্তা, ঢাকার রাস্তা দিয়ে গেলে আমরা হাততালি দিতাম। এই শেখ মুজিবুর রহমানে তো এটা আমাদেরকে এই সর্বনাশটা করছে যে এই যে সম্পদ, আমরা হইতাম মেজর পর্যন্ত হয়ে আমরা রিটায়ার করতাম। বাঙালির ছেলে তো পাকিস্তান আমলে কোনোদিন জেনারেল ছিল না, কর্নেল হইয়া উসমানীর মতো লোককে রিটায়ার করতে হয়েছে। জিয়াউর রহমান সাহেবরা পাকিস্তান, তাহলে জিয়াউর রহমানের মতো লোক লেফটেন্যান্ট কর্নেল হইয়া রিটায়ার করতে হইতো। সেই শেখ মুজিবুর রহমান বানাইলো যে আরে ওয়াকারুজ্জামানের মতো লোকও দেখা যাইতেছে যে সেও জেনারেল হইতে পারে। গন্ডার গন্ডার জেনারেল হয়, হ্যাঁ, 100 মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল হয়। জেনারেল জেনারেল বাঙালির ছেলে জেনারেল সচিব হয়। আরে বাঙালির ছেলে সাব রেজিস্ট্রার হইলে পরে 3 দিন পর্যন্ত রসগোল্লা খাইছে বাড়িতে আর মিলাদ শরীফ পড়াইছে। আমার ছেলে সাব রেজিস্ট্রার হইছে। বাঙালি এই সমস্ত কিছুর জন্য দায়ী হলো এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরাধের কিন্তু কোনো সীমা নাই। যত কথাই বলেন, বাঙালির ছেলেরা একজন মাত্র 2জন আছিল কোটিপতি 1970 সনে। একজনের নাম জহুরুল ইসলাম বাজিতপুর, আরেকজনের নাম একে খান চট্টগ্রাম। সেই জহুরুল ইসলাম একে খান, তাহলে আমরা আরে বাবা আমরা কত। বাঙালির কোনো ব্যাংক ছিল না। শেখ মুজিবুর রহমান কত খারাপ কাজ করছে। দেশটা স্বাধীন হয়েছে বলে বাঙালির ছেলের ব্যাংক হয়েছে, চুরি চামারি যাই হোক, হ্যাঁ, বাঙালির ছেলের ইন্স্যুরেন্স কোম্পানি হয়েছে, শেয়ার মার্কেট হয়েছে। বাঙালির ছেলেরা এখন শত শত হাজার হাজার কোটি টাকার মালিক। আর কিছু না, 36,000 কোটি টাকা চুরি করার একটা অবস্থা হয়েছে। 1970 সনে 375 কোটি টাকার বাজেট ছিল পূর্ব পাকিস্তানে, এখন 7 লক্ষ কোটি টাকার বাজেট। কত খারাপ কাম করছে শেখ মুজিবুর রহমান। তার বাড়িটা পূর্বে না, তার বাড়িটা বুলডুজার দা ঘুরাই দিবে না, কার বাড়িটা দিবে বলেন তো দেখি? আপনি তো খালি অনার্থক আমাকে এইসব প্রশ্ন করেন। তবে একটা কথা বলি, দুর্ভাগা দেশ, যাদের করেছ তুমি অপমান, অত অপমানে হতে হবে তাদের সবার সমান। মানির মান, সম্মানিত মানুষের মান, ইতিহাসের মহানায়কদের মান সম্মান যারা নষ্ট করে, আমি একটা কথা বললাম, the day will come, the day will come, এই প্রশ্নের জবাব দিতেই হবে। কেন সরকারের 1 নম্বর পদে থেকে চুপ করেছিলাম? কেন হাতে সমস্ত শক্তি রাখেও আমরা গিয়ে চৌকিদারের ভূমিকা অবতীর্ণ হয়েছিলাম? কারা এই দুষ্কর্মটি করেছিল? কারাই নরপশু নরাদমের বাচ্চারা? প্রত্যেকটা ইতিহাসে তার বিচার হবে। যেমন সিরাজউদ্দৌলাকে যারা হত্যা করেছিল, তারা যেমন কুষ্ঠরোগে মরেছে, ঢেউয়ের মধ্যে পড়ে মরেছে, তাদেরকে যেমন নাও ডুবায় হত্যা করা হয়েছে, ঠিক তেমনি আমি আপনাকে বলি এই বিচার বাংলাদেশে হবে। কিন্তু এটা আমি এখন কই না। কেন কই না জানেন? আমি চাইও না। আওয়ামী লীগাররা গেল কোথায়? সালমান রহমানরা কেন আজকে আনিসুল হকদেরকে পিটানো হয়, আইনমন্ত্রীদেরকে? এই প্রশ্নের উত্তরটা আগে দেন। কে করলো এটা? এই দেশটা কেন এই জায়গাতে গেল? আপনি যখন পরাজিত হবেন আপনার বাড়ি আমি পুরায় দিব। আমি যখন পরাজিত হব আমার বাড়ি আপনি পুরায় দিবেন। পুরানো কি শেষ হয়েছে আপনি মনে করেন? আমার ভাই,
দস্তগীর জাহাঙ্গীর ভাই, পুরানো শেষ হয় নাই, কিন্তু পুরানো শেষ হয় নাই। পুরানোটাও আমি টলারেট করব, কিন্তু 7 জন বীর শ্রেষ্ঠের ছবি আমার কিশোরগঞ্জে উপর থেকে নামায়া ভাস্কর্যের উপর ভাস্কর্য পাউদা পাড়ায়া বাংছে। 7 জন বীর শ্রেষ্ঠরা সবাই সেনাবাহিনীর লোক, একটা লোকে কথা বলে না। আমার এখন কালকে বা পরশু 2 জন লোকের কথা শুনে আমার মনে হয়েছে, এবং 2 জনই ময়মনসিংহিয়া। কথাটা বুঝলাম না? আপনার বাড়িও ময়মনসিংহের কাছে, ওই গাঙ্গের এইবার আপনি আর আমি মনোহরদি আর কিশোরগঞ্জ। 2 জন ময়মনসিংহের মানুষ 2টা কথা বলছে। আমি এটা বারবার, যখন ওই 5ই আগস্টের আগে আমি বলতাম যে প্রধান সেনাপতি ময়মনসিংহিয়া, আমরা সে ময়মনসিংহের মতো করব। আমি কথাটা বুঝেন। সে একটা কথা ওই দিন বলছে, অন্যায় ও বিচার চলবে না, যারা অন্যায় করছে তাদের বিচার হবে, যারা অন্যায় করে নাই তাদের কোনো বিচার হবে না, মিথ্যা মামলা হবে না, এটা বলছে প্রধান সেনাপতি 3 দিন আগে। আমি কালকে দেখলাম বাংলাদেশের পুলিশের প্রধান কত সাহস নিয়ে কথাটা বললো, আমি তাকে ধন্যবাদ দিব। এবং আমি জানি যে ব্রিলিয়েন্ট লোকেরা মরাল কারেজ হয়। আজকের যিনি পুলিশ প্রধান, উনি কিন্তু খুব ব্রিলিয়েন্ট ছাত্র, ডাক্তার, এবং মেট্রিকে এসএসসি পরীক্ষায় কিন্তু উনি সারা ওতে ফার্স্ট হয়েছিলেন। সেই কারণে সাহসিকতার সঙ্গে বলছে মিথ্যা মামলা মানব না, মিথ্যা মামলায় কাউকে ধরবেন না। এমনকি বলছে 170 জন আসামিদের দেখা যায় 7 জন অপরাধী, আর অন্যরা সব এখান থেকে টাকা লুটপাট করে খায়। সবাইকে নির্দেশ দিছে মিথ্যাভাবে তদন্ত ছাড়া কাউকে ধরবেন না। আমি তার প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেছে। আমি আপনাকে বললাম, যদি সে কথাতে সঠিক থাকতে পারে তাইলে ওই আইজিপির প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেছে। অন্তত আমি এই কথাটা বলছিলাম, কাকে শুনবেন? আইনমন্ত্রী, তার নাম হলো আসিফ নজরুল। আমি একটা অনুষ্ঠানে তাকে পাই, আমি বলছিলাম, আসিফ নজরুল ভাই, কোনো কিছুই চাই না, রাজা হইতে চাই না, মন্ত্রী প্রধানমন্ত্রী কিচ্ছু চাই না, একটা কথা আপনাকে বলি, বাংলাদেশটা সর্বনাশ, সমাজ সর্বনাশ হয়ে যেতে থেকে মিথ্যা মামলার জন্য। বাড়ি আমার ইটনা, আমার নামে মামলা হইতেছে সাতক্ষীরাতে। জীবন আমি সাতক্ষীরা যাই নাই, কে মামলা করছে তাকেও আমি চিনি না। এটা একটা কথা হতে পারে? এইভাবে শত শত মামলায় দেশে। উনি উত্তর কি দিয়েছিলেন সেটা আসলে যদি আপনি একটু দয়া করে বলতেন। উনি উত্তর কি দিয়েছিলেন আপনার এই প্রশ্নের? কোন উত্তর যদি পেয়ে থাকেন? আমি দেখতেছি উনি দেখার মধ্যে আছেন, উনি দেখতে, কিন্তু ওনাদেরকে কিন্তু স্ট্যান্ড বাই থেকে বাংলাদেশে জবাব দিতে হবে। কিন্তু উনি তো একসময় বলতেন 26 লক্ষ নাকি 36 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে, এবং বাংলাদেশ সম্পূর্ণভাবে ভারতকে বিকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা গত 15 দিন আগে বা 2 সপ্তাহ আগে দেখলাম যে বাংলাদেশের উপর, ভারতের উপর দিয়ে ট্রান্সশিপমেন্ট ভারত বন্ধ করে দিল। আর যে আরেকটা বিষয় হলো যে যেই দেশ তার নিজের স্বার্থের জন্য অন্য দেশের উপর দিয়ে রেল লাইন তৈরি করতে চায়, তার যদি নিজের স্বার্থই সেখানে থাকবে তাহলে তারা সেটা ক্যান্সেল করবে কেন? এই সার্বিক পরিস্থিতিতে আপনার কাছে, আপনি এই মুহূর্তে জাতীয়তাবাদী দলের প্রধানের উপদেষ্টা, বাংলাদেশ যেভাবে দখল করে নিয়েছে ডক্টর ইউনূস, উনি কিন্তু ওয়াশিংটন ডিসিতে এসে উনিই তৈরি করেছেন। এটা বাংলাদেশ এটা প্রচলিত 2টা শব্দ কখনোই ছিল না, যেটা হলো মেটিকুলাসলি ডিজাইন। উনি নিজেই বলেছেন যে এটা চলে আসেনি, এবং মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করে এখন প্রতিদিন যে তাল বাহানা উনি করছেন, আপনি ওনার প্রতি শ্রদ্ধা রেখে, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, ওনার প্রতি শ্রদ্ধা রেখে ওনাকে ধূর্ত বলেননি, কিন্তু এই ধূর্তামির মাধ্যমে উনি ওনার যে ক্ষমতা, এবং উনি আরেকটা শব্দ বলেছেন ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদ প্রশ্নের উত্তরে, যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল 32 নাম্বার নিয়ে, উনি বলেছেন এভরিথিং গন, রিসেট বাটন প্রেস করা হয়েছে, 71 নাই, কিছু নেই, বাংলাদেশ নতুন বাংলাদেশ, এবং আমাকে যারা চাকরি দিয়েছে তারাই দেশ চালাবে, তাদের নেতৃত্বে। এখন দেখা যাচ্ছে এরা, আপনার ভাষায় আপনি বললেন যে এরা হলো সেই 71-এর পরাজিত শক্তি, এরা হলো সেই আইয়ুবী রক্ত, সেই ইয়াহিয়ার রক্ত, সেই বিষয়গুলো আপনি মুক্তিযোদ্ধা হিসাবে আপনার দল কি করছে? আপনার কাছ থেকে আসলে একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে এতক্ষণ কথা শুনলাম,
আপনি আমাদের প্রাক্তন আইন প্রণেতা হিসাবে কথা শুনলাম, এখন একজন রাজনৈতিক নেতা হিসাবে আপনার দিকে বাংলাদেশ তাকিয়ে আছে, আপনি আমাদের জন্য কিছু আশার বাণী শোনাবেন কি? জাতীয়তাবাদী দল কি করছে? আমি জাতীয়তাবাদী দলের আশার বাণী, জাতীয়তাবাদী দল এখন পর্যন্ত সঠিক পথে আছে। তারা কিন্তু ডিসেম্বর থেকে এক চুল সরে নাই নির্বাচনে, কারণ জাতীয়তাবাদী দল এত বড় একটা দল, এইটাকে নিয়ে প্রতিদিন তো নতুন নতুন কথা বলা যাবে না। আমরা ডিসেম্বরে নির্বাচন চাই, এটা আমাদের চেয়ারপারসন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে ধরে মহাসচিব সবাই আমরা চাই, এবং এইটার জন্য আমরা প্রতিদিন কথা বলছি। আজকে দেখবেন আমাদের জনাব স্থায়ী কমিটির সদস্য, তার কথাটা আমার খুব ভালো লাগছে, সবাই খুব প্রশংসা করছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন আমরা কোনো ব্যক্তিকে মহামানব বানাবার জন্য এই 5ই আগস্টের আন্দোলনটা করে নেই। আপনাদের এবং এর মধ্য দিয়ে আপনারা বুঝতে পারতেছেন বিএনপি কিন্তু নির্বাচন ডিসেম্বরে করার জন্য দে উইল ট্রাই দেয়ার আটমোস্ট লাস্ট, এটা করবে। যদি ডিসেম্বরে নির্বাচন না দেয়, ইউ ওয়েট ফর টাইম প্লিজ, আমার দস্তগীর ভাই, ইউ ওয়েট ফর টাইম এন্ড দি টাইম উইল আনসার ইন টাইম। আপনি দেখেন কি হয় বাংলাদেশে হবে। যে যত কথাই বলুক, ওই যে ছেলেদের মিটিং এ এক সময় 6 লাখ লোক হইতো, পরে হয়েছে 60,000, পরে হয়েছে 6,000, পরে হয়েছে 600, ওই দিন পয়লা বৈশাখে হয়েছে 60 জন। আমার কথাটা বুঝেন, পয়লা বৈশাখে 60 জন। ওই যারা একদিন বলছিল একদম হ্যাঁ সুনামি কইরা বঙ্গোপসাগরের ঢেউ দিয়া মুক্তিযুদ্ধকে মুছে দিব বাংলাদেশ থেকে, আর ফজলুর রহমানের মতো হতবাগারা বলছিল এখনো জীবিত আছি রে, এখনো জীবিত আছি রে, মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছে। এবং আমি কালকে চ্যালেঞ্জ করছি, ওই মারামারি ধরাধরির ব্যাপার না, যদি লজ্জা থাকে গণতন্ত্রের প্রতি, যদি তোমাদের বিশ্বাস থাকে, আমার মতো একজন হতবাগা ফজলুর রহমান আমি 2 হাত প্রসারিত করে বলবো আমি 71-এর মুক্তিযুদ্ধ চাই। আর তোমরা যত হাত আছে সব প্রসারিত করে বলো তোমরা 71 মানো না, তোমরা 24 বা 47 চাই, এইটার উপরে ভোট হোক। আমি এটাই বলি, তুমি ইসলাম চাও, ইসলামের উপরেই ভোট হোক। মানুষ যদি মেজরিটি তোমার ইসলামকে ভোট দেয়, ইয়েস আমিও সেলিউট দিয়ে ইসলাম মানি, কিন্তু মুক্তিযুদ্ধটাকে আমি দেখাইতে চাই। এই দেশে এখনো 95% মানুষ মুক্তিযুদ্ধ, ওই যে 6% মানুষ ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে 71-এ, এই 6%-এর জায়গায় 7% হয় নাই, যে কারণে চুপ করে গেছে। এখন আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ডাইরেক্ট কিছু বলে না, কূটকৌশল করে বলে, এবং কিন্তু কিছু কথা আমার জানার জন্য আপনাকে আমার ব্যক্তিগতভাবে আমি আপনার সাথে কথা বলতে পেরে নিজেকে অনেক সমৃদ্ধশালী করছি। সেই জন্য আমি আরো কয়েকটা জিনিস নিজের মতন করি আপনার কাছ থেকে জানতে চাই। সেটা হলো, দেখুন এই সরকার ক্ষমতা গ্রহণ করার পর যে ব্যবস্থাগুলো করলো সেসবগুলো নিয়ে আপনি আপনার কথায় সমস্ত কিছু বলেছেন, কিন্তু আমরা যদি সেক্টরগুলো দেখি, দেখুন আমাদের সাংবাদিকদেরকে জেলে রাখা হয়েছে 9 মাস ধরে, না তাদেরকে কোনো বেল দেওয়া হচ্ছে, না তাদেরকে কোনো বিচার করা হচ্ছে, এবং সব সময়ই ফ্যাব্রিকেটেড হত্যা মামলা দেওয়া হচ্ছে। আইনজীবীদের 100 আইনজীবী 86 আইনজীবীকে একসাথে জেলে পড়ে দেওয়া হচ্ছে। যারা স্পেশালি আমি একটা মেনশনই করব যে ইসকনের নেতাকে জেলে পুরে রাখা হয়েছে একটি ফ্যাব্রিকেটেড কেসে, কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের পতাকার উপর আইসিস এর পতাকা তুলে, এমনকি 32 নম্বরে বাংলাদেশের পতাকার উপর আইসিস এর পতাকা তুলে তারা বীরদর্পে হাঁটছে। মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ, এই 2 দলের বাংলাদেশে টোটাল হলো নিয়ারলি 90% ভোট বা সাপোর্টার বাংলাদেশে রয়েছে। সেখানে আপনারা আপনাদের এই দল এই যে ধর্মীয় উগ্রবাদ, রাজনৈতিক উগ্রবাদ, এবং স্পেশালি আওয়ামী লীগের যে সকল লিডাররা চলে গেছেন, পলাতক আছেন, তাদেরকে ছাড়া তৃণমূলের বাড়ি ঘর প্রতিদিন ভেঙে দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে, তাদের গরু ছাগল পুড়িয়ে দেওয়া হচ্ছে। সেইটার বন্ধের জন্য, এই ধরনের যাতে না হয় সেটার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি করছে? আপনার কাছ থেকে একজন উপদেষ্টা হিসেবে, জাতীয়তাবাদী দলের প্রধানের উপদেষ্টা হিসেবে আপনি যদি বাংলার মানুষের এই মুক্তির পথটা কি, কারণ রাজনীতি করা আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয়,
এখনো পর্যন্ত যেহেতু এটা নিষিদ্ধ দল নয়, তার রাস্তায় মিছিল করা বা কথা বলা, বঙ্গবন্ধুর পক্ষে কথা বললেই তাকে হত্যা করা হয়েছে। আমি সমস্ত কথা বললে আরো অনেকক্ষণ লাগবে, আপনার কাছ থেকে শুনতে চাই প্লিজ। আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলি, আমরা কিন্তু 54 বছরে আস্তে আস্তে, আমি নিজেও আমি ভুলেই যেতে চাইছিলাম যে এখন আর মুক্তিযুদ্ধ আর পক্ষ আর বিপক্ষ করে লাভ নাই। সব যদি মুক্তিযুদ্ধকে মানে, সবাই যদি মুক্তিযুদ্ধকে মাইনা তার মতো সে পলিটিক্স করবে, আমার মতো আমি পলিটিক্স করব, গণতন্ত্রের মাধ্যমে সমর্থনের মাধ্যমে দেশ চালাবে যারা মেজরিটি হয়। কিন্তু আমি দেখলাম, খুব অবাক বিস্ময়ে দেখলাম 5ই আগস্টের পরে এমন কথা বলা শুরু হলো যে মুক্তিযুদ্ধ বলে কোনো যুদ্ধ ছিল না। 71-এ যেটা হয়েছিল এটা বাইয়ে বাইয়ে ভুল বুঝাবুঝি হয়েছিল, এবং এমনকি বলা হইলো 71-এ যারা যুদ্ধ করছিল আর আল্লাহর কাছে মাপ চাও। তখন আমার মনে হইল মানে কয়লা ধুইলেও ময়লা যায় না। ওয়ান্স রাজাকার অলওয়েজ রাজাকার। আমার কাছে তখন, জি আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন, তখন আমরা আবার জাগলাম। বিএনপির মুক্তিযোদ্ধারাও মিটিং করলো প্রেস ক্লাবে, সবাই মিললে মিটিং করে কইলাম মুক্তিযুদ্ধের বাইরে কোনো কথা চলবে না। এবং তারপরে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলতেছে, তারাই বাইফার্কেশন করতেছে, ভাগ করতেছে। এই মুক্তিযুদ্ধ হয় নাই, আমরা বলছি হয়েছে, তারা বলছে মুক্তিযুদ্ধ হইলো 24 বা 47। আমার কথাটা বুঝেন, এইভাবে দেশটা দুই ভাগ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যে ভাগটা দুর্ভাগ্যক্রমে আমি চাই না। আমি আবারও বললাম, এখনো চাই না। তাদের যদি সম্বিত ফিরে আসে, সুস্থ মানসিকতা ফিরে আসে, এখনো তাদের সেই মানসিকতার কাছে আমারও থাকবে, কথা থাকবে, এখনো ফিরে আসেন। মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের বাইরে এই কথাটা তুইলেন না আপনারা, তাইলে দেশটা কিন্তু দুই ভাগ হয়ে যাবে। একটা হলো মুক্তিযুদ্ধটা হয়ে যাবে তখন মূল সীমানা এইদিকে মুক্তিযুদ্ধের পক্ষে, ওই দিকে হয়ে যাবে বিপক্ষে। এখন আপনি আমার দলের কথা বারবার বলতেছেন, মুক্তিযুদ্ধ পক্ষ বিপক্ষ যদি হয় বিএনপি কোথায় থাকবে? এই তো কথাটা বলছেন আপনি। তারেক রহমানের সাহেবের বাবার নাম কি? জিয়াউর রহমান। উনিও বীর মুক্তিযোদ্ধা। উনিও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বামীর নাম তো জিয়াউর রহমান। উনি তো মেজর জিয়া নাকি? আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার। এবং উনি তো বিএনপি দলটা করছে। যদি জিয়াউর রহমানকে বিএনপি মানে, তাইলে মুক্তিযুদ্ধকে মানতে হবে, আর মুক্তিযুদ্ধকে মানতে হলে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে। এটা আপনি আমাকে এতবার জিজ্ঞাসা করেন। তবে বিএনপি আমার মতো করে থাকবে, আমি তো মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধের পক্ষে, বিএনপি আমার মতো থাকবে না। কিন্তু আমার ধারণা, বিশ্বাস, বিএনপি কোনোদিন মুক্তিযুদ্ধের 71-এর বিপক্ষে যাবে না। এটা হলো আমার বিশ্বাসের ব্যাপার। আমি এখনো পর্যন্ত আপনাকে আমি বলতে পারি, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আপনাকে আমি বলতে পারি যে 5 আগস্টের পর থেকে আমরা সাংবাদিকেরা লক্ষ্য করছি যে বিএনপি খুব স্ট্রং ইয়ে নিচ্ছে 71-এর মানে কি? বিএনপি মতো একটা দল 72-এর সংবিধানের 4টা স্তম্ভকে সমর্থন করে বলছে এইগুলা পরিবর্তন করা যাবে না। 72-এর সংবিধান টোটালি নতুন ভাবে লেখা যাবে না, আমরা পরিবর্তন চাই। স্ট্রং মানে কি? যখন রাষ্ট্রপতিকে সরাইতে চাইছে ছেলেপেলেরা, তখন বিএনপি বলছে পারলে তোমরা সরাও, আমরা এটার মধ্যে নাই। অনেকগুলা চেক করছে কিন্তু বিএনপি কে খালি এমনি, বিএনপি তো একটা বড় দল, এটা তো একটা স্টিমার, এটা তো ঘুরাইতে ফিরাইতে সময় লাগে। আর আমি তো একা একা কথা বলি। আমি আপনাকে বলে বিএনপি আমি বিশ্বাস বিএনপি মুক্তিযুদ্ধের বিপক্ষে যাবে না। আর বিচার বিভাগ বলেন, আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, বাংলাদেশের বিচার বিভাগ হইলো, নিচে হইলো অ্যাসিস্ট্যান্ট জজ এন্ড ম্যাজিস্ট্রেট, এসিলেন্ট ম্যাজিস্ট্রেট, জুনিয়র ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, তারপরে জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ, সেশন জাজ, ডিস্ট্রিক্ট জাজ, এইটা হলো একটা। এরা চলে পেনাল কোর্টে, ডিস্ট্রিক্ট জজ এবং নিচের কোর্ট চলে পেনাল কোর্টে, আর হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট চলে কনস্টিটিউশনে। জি, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন, দে আর গাইডেড বাই মেইনলি কনস্টিটিউশন। মেইনলি কনস্টিটিউশনে যারা চলে তাদের একদম আল্লাহর মিজানের পাল্লার নিচে বৈশা বিচার করা উচিত।
এর বাইরে যাওয়া উচিত না। কিন্তু আমি জানি না, আমার কাছে মনে হয় এই জায়গাটা আমাদের গত 54 বছরে ধ্বংস হয়ে গেছে বিচারে। কারণ আমি আজকে 50 বছর যাবত ওকালতি করি, এখন আমি সিনিয়র অ্যাডভোকেট। আমি 42 বছর 43 বছর যাবত সুপ্রিম কোর্টে আছি। আমি আপনাকে বলি, আমি যা দেখতেছি, আগে যা দেখছি, 74-এ যা দেখছি, 80-তে যা দেখছি, 86-তে যা দেখছি, 91-এ যা দেখছি, এখন কিন্তু কোর্ট তা না। বিশেষ করে একটা পর্যায়ে এসে কোর্ট আস্তে আস্তে ইনস্ট্রাক্টেড হইতে শুরু করলো বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এদেরকে বলা হয়, এদেরকে প্রশাসন, বাই দ্য এক্সিকিউটিভ। তিনটা স্তর তো, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এন্ড পার্লামেন্ট, সংসদ। এই এক্সিকিউটিভ জুডিশিয়ারির উপরে নেতৃত্ব করা শুরু করলো, এখন একেবারে ফুল নেতৃত্ব করে। এখন আইনমন্ত্রী প্রকাশ্যে বইলা দেয়, এই বিচার বিভাগের লোকদেরকে বলি, বেল দিতে কিন্তু সাবধান করে দিবা, সব বেল দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের না, বলে দেয়। এই দিনই তো তার উপরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দেয় একটি রাজনৈতিক দলের। হ্যাঁ, এই দিনে তো তার উপর একটা রুল হওয়া উচিত ছিল যে আপনি কোর্টে এসে জবাব দেন যে এটা আপনার দায়িত্ব কিনা, এই কথাটা কি আপনি সংবিধান অনুযায়ী বলছেন কিনা। কিন্তু এটা হচ্ছে না। রিয়েলি বিচার বিভাগ যতদিন ঠিক না হবে, আপনাকে আমি বলে দিই কথাটা খুব ঠান্ডা মাথায় শুনেন, বিচার বিভাগ যতদিন ঠিক না হবে ততদিন এই দেশ ঠিক হবে না। প্রথম ঠিক হইতে হবে বিচার বিভাগ। এইটা থাকলে পরেই মানুষ অনেকটা দুর্বল, অনেকটা সাহসী হবে, আর দুশ্চরিত্র দুর্বল হয়ে যাবে, তারা পালায় যাবে, অত্যাচারীরা পালায় যাবে, লুটেরারা পালায় যাবে, চোরেরা পালায় যাবে। কাজেই বিচার বিভাগটা ঠিক হইতে হবে। আমাদের দেশে বিচার বিভাগ এখন ঠিক না, যদিও আমার খুব ক্ষতি হয় এই কথাটা বললে, কারণ অনেক বিচারক সাহেবরা আমার জিগায়, এই কথাটা আপনি বলেন, আমরা তো বিচারে, আরে বিচারে বসছেন তো কি হয়েছে, আপনি তো সঠিক বিচারটা আইনের দৃষ্টিতে করেন না। যা সত্য তা তো ফজলুর রহমান বলবেই এবং উনি এমন কি আপনাকে বলি, যখন শেখ হাসিনার সর্বোচ্চ শাসন ক্ষমতা, চিফ জাস্টিস যখন শেখ হাসিনার কথায় দৌড় দেয়, সেই সময় দুইজন হাইকোর্ট ডিভিশনের বিচারপতিকে বিলেট ডিভিশনে নিয়েছিল, যারা জুনিয়র জজ ছিল হাইকোর্টে, সিনিয়রদেরকে বাদ দিয়ে। আমি 1 ঘন্টা একটা কথা বলছিলাম, ইতিহাস একদিন বিচার করবে। এটা আপনি যদি কোথাও পান, শুনে দেখবেন, বিচার বিভাগের কথা বল। আমি সেই দিনও বলছিলাম যে আজকে যারা জুনিয়র জজদেরকে উপরে তুলে দিয়ে প্লেট ডিভিশনে যারা ব্রিলিয়েন্ট জজদেরকে অপমান করতেছেন, একদিন কিন্তু ইতিহাস তার বিচার করবে। এটা 6 মাসও যায় নাই, বিচার কিন্তু হয়ে গেছে। আজকেও যদি কেউ এরকম করে, আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, আজকেও যদি কেউ এরকম করে, বিচার বিভাগকে যদি কেউ অপমান করে, আমি আপনাকে বলি এটারও বিচার হবে। এই যে একজন বিচারপতি ছিল, তার নাম খায়রুল শাহ, প্রধান বিচারপতি, উনি একটা বাজে রায় দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, আজকেও মিছিল হয়েছে, তাকে অ্যারেস্ট করো। কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে আপাতত থাকতে পারে, কিন্তু জনতার বিচারের বাইরে, ইতিহাসের বিচারের বাইরে কিন্তু কেউ যাইতে পারবে না। সবাইকে ইতিহাসের বিচারের আওতায় একদিন না একদিন আসতে হবে, মরে গেলে আসতে হবে। যেমন ইয়াজিদ আইছে ইতিহাসের বিচারের আওতায়, মীর জাফর যেমন বিচারের আওতায় আইছে, যারা বিচার বিভাগে থাইকে এইসব করবে তারাও কিন্তু মৃত্যুর পরও বিচারের আওতায় আসবে। আপনার এই কথাগুলো খুবই, মানে যে কথাটা বিচার বিভাগ নিয়ে বললেন, কারণ আপনি একজন সিনিয়র অ্যাডভোকেট, ক্রিম অফ দ্য সোসাইটি। আমি নিজেও আইন শাস্ত্র নিয়ে মাস্টার্স করেছি এবং আমরা জানি যে বাংলাদেশে বিচার ব্যবস্থা নিয়ে আপনার চেয়ে ভালো কেউ বলতে পারবে না। আমরা সময়ের শেষে এসে 2টি প্রশ্ন আপনার কাছে শুনবো, তারপরে আমরা আজকে শেষ করব। আপনার সাথে কথা বলার যে আনন্দ, মানুষ যে আনন্দ নিয়ে শুনছে, সেটা আমাদের জন্য পরম সৌভাগ্য। এবং আপনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যে কথাগুলো বলেন, আপনি একটু আগে একটি কথা বলেছিলেন যে বাংলাদেশের বর্তমান সরকার যে অরাজকতা তৈরি করছে 71-এর বিরুদ্ধে 32 নম্বর সহ, তখন আরেকটি কথা বলেছিলেন
যে এটার বিচার বাংলাদেশেই হবে এবং তাদেরকে স্ট্যান্ড বাই থাকতে হবে। আরো একটা এর সাথে যুক্ত করেছিলেন যে জাতীয়তাবাদী দল বা বিএনপি, আপনাদের দল, আপনি সহ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান। যদি নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হয় তখন আপনি বলেছিলেন, তাহলে আপনি আমাকে বলছিলেন আপনি অপেক্ষা করুন, মানে আমাদের দর্শক শ্রোতা আপনারা অপেক্ষা করুন, বড় কিছু আসবে। সেখানে আপনার কাছে আমি সরাসরি প্রশ্ন করতে চাই, একদম সরাসরি। আপনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ, বিজ্ঞ সিনিয়র আইনজীবী, বাংলাদেশের জন্মের আগে থেকে আপনি বাংলাদেশ জন্মের রাজনীতির সাথে যুক্ত। তাহলে কি যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন না দেয়া হয় তাহলে কি সম্মিলিত আন্দোলনে যাচ্ছেন আপনারা? তার অর্থ কি ইনক্লুসিভলি বড় বড় সমস্ত পার্টিগুলো একসাথে আন্দোলনে নামবেন নির্বাচনের জন্য? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন থ্যাংক ইউ। আমি আপনার প্রথম প্রশ্নটা হলো এই ব্যাপারে উত্তর হলো প্লিজ ওয়েট ফর টাইম, দি টাইম উইল আনসার ইন টাইম। এক। দুই নম্বর হলো আমি বিএনপির সিদ্ধান্ত যেটা হয় এটার নাম হলো স্থায়ী কমিটি। আমি স্থায়ী কমিটির মেম্বার না, আমি সিদ্ধান্ত ডিসিশন মেকিং বডির কেউ না। তারপরে আমি মনে করি বিএনপি যদি তার কথা রক্ষা করতে হয়, তার কথা তার দাবি যদি রক্ষা করতে হয়, তাহলে তাকে কোনো না কোনো ভাবে ডিসেম্বরে নির্বাচন আনতে হবে এবং সেই ভাবটা কি এটা বিএনপি নিজেরাই বিচার করবে। আর যদি না হয় তাহলে বাংলাদেশে একটা গণবিস্ফোরণমূলক আন্দোলন, যেটা বিএনপি হয়তো হবে কিনা সেটা তখন আমি করব, কিন্তু আমার মনে হয় বিএনপি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিবে। এটা আমার ধারণা। দলের প্রতি আমার এখনো বিশ্বাস এইটুকু আছে, দলের নেতৃত্বের প্রতি। আমার দ্বিতীয় প্রশ্ন, তারপরেই আমরা শেষ করব। দ্বিতীয় প্রশ্নটা হলো ৭১ সনের যুদ্ধের বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করবে এরকম কোন রাজনৈতিক ডিসিশন না থাকলেও ৭১ সনের ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ থেকে আমরা ইতিমধ্যে জেনে ফেলি যে যেহেতু পাকিস্তান গভর্নমেন্ট বাংলাদেশের এই ৬ দফাকে মেনে নিচ্ছে না, অতএব তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকো, শত্রুর মোকাবেলা করতে হবে। আমরা ২৫শে মার্চের রাত্রি থেকে যখন তারা অতর্কিতে বাংলাদেশের সাধারণ মানুষকে হত্যা শুরু করে, তারপর আপনারা ঝাঁপিয়ে পড়েন। আমাদের বর্তমান বাংলাদেশের যে অবস্থা, সমস্ত পুলিশ স্টেশন থেকে অস্ত্র লোড হয়েছে। অনেক হাজার আমাদের কাছে তথ্য এবং ভেরিফাইড তথ্য রয়েছে যে রোহিঙ্গাদের যে ক্যাম্প, সেখানে শত শত অস্ত্র জমা করা হয়েছে। বাংলাদেশকে একটি ইসলামিক খালিফাতের নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর ইউনূস তাদের নিয়োগকর্তাদের জন্য কাজ করছেন, এবং আপনি নিজেই বলেছেন সে এত ধূর্ত। আপনি বলেননি, আমি বলছি, উনি এত ধূর্ত যে তার কথার মিনিং আমরা ধরতে পারি না সাধারণ মানুষেরা। যদি আবার বাংলাদেশকে ৭১, যে আপনি বলেছিলেন যে ৭১ আমাদের আর প্রয়োজন নেই, সবাই ৭১ মেনে চলো, রাজনীতি করি, যেটা আপনার কিছুদিন। এখন তো দেখতে পাচ্ছেন ৭১কে তারা মুছে দিতে চায়। যদি আবার বাংলাদেশকে স্বাধীন করতে হয় সশস্ত্র সংগ্রামের মাধ্যমে, সেটার কি কোনো সম্ভাবনা আপনি দেখতে পারেন? এটাই আমার লাস্ট প্রশ্ন আছে। এতটুকু লাগবে না, রাজাকার আলবদররা অত শক্তিশালী হবে না। আমার কথাটা শুনেন আপনি প্লিজ। আমি আপনাকে একটা কথা বলি, ওই যে আপনি বলেন অস্ত্র তারা পাইলো কোথায়? পুলিশের থানা লুট করে পাইছে, পুলিশকে মেরে পাইছে অনেকেই, জঙ্গিরা পাইছে। আন্দোলনের পিছনে জঙ্গি ছিল কিনা এটা তো তদন্ত হওয়া উচিত, কিন্তু এই তদন্তটা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? যখন বলা হয়েছে পুলিশ মারার কোনো তদন্ত হবে না। এইটা খুব গোপনে হয়েছে, যে কারণে আমি সবসময় একটা কথা বলি, পুলিশ মারার তদন্ত হবে না কেন? পুলিশ তো আমার দেশের নাগরিক, বাংলাদেশেরই সন্তান। পুলিশের কি মা বাপ নাই? তার মা বাপ কি তার সন্তানের জন্য কাঁদে না? পুলিশের কি সন্তান নাই? সেই সন্তানরা কি তাদের পিতার জন্য কাঁদে না? পুলিশের কি স্ত্রী নাই? পুলিশ মারা যাওয়ার পরে সেই স্ত্রী কি বিধবা হয় নাই? তাহলে সেই পুলিশ কেন বাংলাদেশের মানুষ বিচার পাবে না কেন? তদন্ত হোক। পুলিশ যদি অপরাধ করে মরে থাকে, বিচার না হোক। আর বিনা অপরাধে যদি কোনো পুলিশ মারা গিয়ে থাকে, তাহলে তাদের বিচার হওয়া উচিত। এক। দুই নম্বর হলো অস্ত্র যারা লুট করছে, যারা অস্ত্রের হুমকি দিয়ে, তাদেরকে ধরা উচিত। দুই। তিন হইলো আপনি বলতেছেন না এত ইট ইজ নট সো ইজি, আরাকান করিডোর দিয়া দিবে। আমি মনে করি আরাকান করিডোর দেওয়া উচিত নয়।
যদি দিতে হয় জাতীয় স্বার্থে কোনো কারণে, তাহলে সমস্ত রাজনৈতিক দল, বিএনপি সহ আমার দল সহ সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে এখানে বসতে হবে। 1 ইঞ্চি মাটি বৈশা সিদ্ধান্ত নিতে হবে আমরা দিব কিনা, এটা রেফারেন্ডাম করো যে আমার দেশের 1 ইঞ্চি মাটি আমরা অন্য দেশকে সুবিধার জন্য দিব কিনা। এটা রেফারেন্ডাম করে যদি পাবলিক মনে করে যে তার দেশের মাটি অন্যজনকে একটু সুবিধা দিবে, আমি মনে করি এটা। এর বাইরে দিলে কিন্তু আজ না হোক কাল, কাল না হোক পরশু এর কিন্তু বিচার হবে এবং প্রতি উত্তর হবে। আমি এটা মনে, আর ওই যে বলতেছেন যে আরেকটা আল্লাহর দোয়াই লাগে, আমি সশস্ত্র সংগ্রাম, আমি গৃহযুদ্ধে একটা ছেলে বলে, তার নাম মাহফুজ আলম। মাহফুজ আলম 3 দিন বলছে, আমি বলছি ও দেখি এখন বন্ধ হয়েছে, ছেলেটা কথা বলে না, বুঝতে পারছে হোয়াট ইজ হোয়াট, এত সোজা না ব্যাপারটা। মাহফুজ আলম, আমিও চাই না এই দেশে গৃহযুদ্ধ হোক, আর যুদ্ধ হোক এটা কিন্তু আমি চাই না। কিন্তু আমার এইটাও ধারণা আছে এই দেশের স্বাধীনতা বিরোধীদের এত শক্তি নাই, যতই বড় বড় চটং পটং আর ইউটিউবে যতই আমাদেরকে গালাগালি করুক, অস্ত্র নেয়া গোপনে একটা গুলি করে ফজলুর রহমানকে মারতে পারবে। কিন্তু এই দেশে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে কোটি কোটি ফজলুর রহমান আছে, সবাইকে মারতে পারবে না। এতেই এদের সবকিছু শিক্ষা হয়ে যাবে এবং স্বাধীন বাংলাদেশ স্বাধীন থাকবে, মুক্তিযুদ্ধের বাংলাদেশ মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করবে, করে থাকবে। এইটা কেউ নিতে পারবে না, আমি এটা বিশ্বাস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনেক কথা আপনার কাছ থেকে শুনলাম, আমাদের শ্রোতা মণ্ডলীরা শুনলেন। আপনি যেভাবে অল্প সময়ের ভিতরে, যদিও দীর্ঘ আমাদের সময়ের চেয়ে বেশি সময় নিয়ে আপনি কষ্ট করলেন আমাদের সাথে বাংলাদেশের জন্মের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের ইতিহাস, বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেই সকল সম্ভাবনার কথা, এমনকি আমার প্রশ্নে আমি প্রশ্ন না করলেও আপনি যে করিডোরের কথাটা নিয়ে আসছেন, আপনাকে আমার শ্রদ্ধা হলো যে বাংলাদেশের মাটির উপর দিয়ে আরেকটি দেশের জন্য করিডোর তৈরি, সেটা বাংলাদেশের সকল জনগণ একসাথে যদি একত্রিতভাবে সিদ্ধান্ত না নিয়ে এক আনকনস্টিটিউশনাল একটি অন্তর্বর্তী সরকার তার নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যই শুধু বলে দিবেন, সেটা বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না বলেই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান উচ্চারণ করলেন। আমরা ভবিষ্যতে আবারও আপনার কাছে বারবারই ফিরে আসবো বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশের ইতিহাস শুনতে এবং মুক্তিযুদ্ধের গল্প বাংলাদেশের মানুষকে শোনাতে। আমি দস্তগীর জাহাঙ্গীর প্রতিদিনের মতন প্রেস এক্সপ্রেসের মাধ্যমে ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশের মানুষের পক্ষের কথা, বাংলাদেশের গণতন্ত্রায়নের কথা, বাংলাদেশের নির্বাচনের কথা, বাংলাদেশের মুক্ত চিন্তা প্রকাশের কথাগুলো চেষ্টা করি এইখানে তুলে ধরার জন্য। আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সিনিয়র অ্যাডভোকেট এবং বিএনপি এর চেয়ারপারসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা, যার রাজনৈতিক ইতিহাস বাংলাদেশের ইতিহাসের সাথে যুক্ত। আপনি আমাদের সাথে থাকার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর আপনাকে আমি স্যালুট জানাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে। আপনারা সকলেই ভালো থাকবেন, আবারও অন্য কোনো আয়োজনে আপনাদের সাথে দেখা হবে। সবাইকে শুভেচ্ছা। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে, আপনার প্রতিষ্ঠান আমি স্যালুট দিলাম, আমি কৃতজ্ঞতা জানাইলাম, মানুষকে আমার সালাম জানাইলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।